এই যে দিদি দেখুন, এটা হচ্ছে আমার বড় মেয়ে রূপা। আমার মেয়েটার গায়ের রংটা একটু চাপা হতে পারে, কিন্তু কাজে কর্মে খুবই ভালো একটা মেয়ে। আমার মেয়েটা যদি আপনাদের ঘরে বউ হয়ে যায়, দেখবেন ঘরটা আপনাদের একদম চকচক করবে। সে খুবই গোছালো স্বভাবের মেয়ে। বড় বড় কথা বাদ দিন দিদি, আপনারা তো বলেছিলেন মেয়ের গায়ের রংটা একটু চাপা, এখন তো দেখা যাচ্ছে মেয়েটা পাতিলের কালির থেকেও কালো। আমার ছেলেটার দিকে তাকিয়ে দেখুন একবার, ছেলেটা কত সুদর্শন। এরকম সুদর্শন একটা ছেলের জন্য এরকম একটা মেয়ে বিয়ে করে নিয়ে গেলে আমাদের মান সম্মান থাকবে? না না দিদি, এই সম্পর্ক আমি আর একটু এগোতে চাই না। এরকম বৌমা আমার কোনো দিন প্রয়োজন নেই। লোক সমাজকে এসব বললে তো আর তারা মেনে নেবে না। তারা একটু আধটু রূপ না দেখলে আবার আমাদেরকে কথা শোনাবে। দেখুন না দিদি, যত ইচ্ছে পণ চাইবেন, আমরা সব শর্তে রাজি আছি। তবু আমার মেয়েটাকে আপনাদের ঘরের বউ করে নিন। মেয়েটা বড় হয়ে যাচ্ছে, কিছুদিন পর বিয়ের বয়স পেরিয়ে যাবে, তখন কি করব আমরা বলুন? সে আমরা কি বলবো, আপনাদের মেয়ের বিয়ের বয়স হয়ে গেলেই বা আমাদের কি? শুনুন কাকিমা, এরকম মেয়ে আমার বউ হবে কোনোদিন এটা আমি কল্পনাও করিনি। তাই আমাদেরকে বিদায় দিলেই সব থেকে ভালো হবে। আর দেনা পাওনা লোভ আমাদেরকে দেখাবেন না। আমরা অত লোভী নই, আমরা সমাজের সম্মানের ভয় করি। চলো মা, এখানে আর এক মুহূর্ত নয়, আমাদেরকে মিথ্যে কথা বলে এখানে এনেছেন তারা। বাবা, আমার সাথে রাগ করো না, একটু মেনে নাও না আমার মেয়েটাকে। দেখবে জীবনে খুবই সুখী হবে। চেহারার সৌন্দর্য বেশি দিন থাকে না, কিন্তু মনের সৌন্দর্য সারা জীবন থেকে যায়। শুনুন দিদি, এসব কথা আমাদেরকে বলে আমাদের মন গলাতে পারবেন না। আপনি এক কাজ করুন, অনেক টাকা পয়সা দিয়ে অন্য একটা ভালো ছেলের হাতে আপনার মেয়েকে তুলে দিন, সেটাই আপনাদের জন্য মঙ্গল হবে। আমরা এখন আসি দিদি। কাকিমা, ও কাকিমা, দুধটা তাড়াতাড়ি নিয়ে যান এসে, আমার দুনিয়ার সব কাজ পড়ে আছে। কই গো কাকিমা, কেউ কি ঘরে নেই আপনারা? একটু বেরিয়ে আসুন না, আমার তো অনেক কাজ পড়ে আছে। আপনাদের বাড়ির সামনে প্রত্যেক দিন আমাকে মিনিট দশেক দাঁড়িয়ে থাকতে হয়। এভাবে করতে থাকলে তো আমি আর আপনাদেরকে দুধ দিতে পারবো না। এই 2 টাকার দুধওয়ালি, এত গরিমা কিসের তোমার? জানো না এই দুধটা যা আমার জন্য আমার মা বাবা রেখে দেয়? এক তো দুধ বিক্রি করো, তার উপর আবার বড় বড় কথা। আমাদেরকে দুধ যদি না দিয়েছো তো তোমাদের গরুগুলোকে নিয়ে আমি চলে আসব। তোমরা শুধু আমার সুন্দর চেহারাটাকেই দেখেছো, কিন্তু আমার এই চেহারার ভেতর যে রাগটা আছে সেটা তোমরা কেউই দেখোনি। তাই যা বলবে মুখটা একটু সামলিয়ে কথা বলবে। রাগ করছো কেন টিনা? আমি কি তোমাদেরকে এসব সত্যি সত্যি বলেছি নাকি? এগুলো তো কথার কথা। তুমি যে কেন সবসময় আমাকে ভুল বুঝো, এটাই তো আমি বুঝি না। তোমাদের পরিবারের সাথে সম্পর্ক আমার তো 2-3 দিনের জন্য নয়, প্রায় 3-4 বছর ধরে এই পরিবারে আমি দুধ দিয়ে আসছি, তবু তোমার ব্যবহারটা আমার প্রতি একটুও বাড়লো না। যে ব্যবহারটা শুরুতে করতে সেই ব্যবহারটাই এখনো করো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের মতো দুধওয়ালিকে আমি কি মাথায় করে নিয়ে নাচবো নাকি? শোনো দুধওয়ালি, তুমি কিন্তু আমাদেরকে টাকা দিয়ে দুধ দাও, এমনিতে দুধ দাও না যে তোমার সাথে ভালো মতো কথা বলতে হবে। আমাদের কাছে দুধ বিক্রি করে যে 2 টাকা রোজগার করো, সেটা দিয়ে কিন্তু তোমরা ডাল ভাত খেতে পাও। তাই তোমাদেরকে এত সম্মান দিয়ে আমি কথা বলতে পারবো না। ক্ষমা করো টিনা, আমি তোমার সাথে কথা বলে পেরে উঠবো না। তা তোমার বড় বোন রূপা কোথায়? রূপাকে একটু দয়া করে ডাক দাও, যেন দুধটা নিয়ে যায় ঘরে। আমার অনেক কাজ পড়ে আছে, এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। সে ওই কালিটা কোথায় আছে সেটা আমি কি বলবো? তুমি একটু গতর কাটিয়ে খুঁজে দেখতে পারো না? আমাকে দিয়ে কাজ করাতে চাও নাকি? আরে জবা দিদি, আপনি আপনি কখন এলেন দুধ নিয়ে? আর আপনার এভাবে চিল্লাপাল্লা করছেন কেন বলুন তো? আপনাদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে?
ছোট, তোর গলাটা আমি রান্নাঘর থেকে শুনতে পেয়েছি। কারোর সাথে এভাবে কি কেউ কথা বলে বল? জবা দিদি আমাদের থেকে কিন্তু অনেকটাই বড়, তাই দিদির সঙ্গে একটু সম্মান দিয়ে কথা বলবি। জানিস না তুই টিনা, বড়দেরকে সম্মান করলে ঈশ্বর যে অনেক খুশি হন। তা এতই যখন ঈশ্বরকে বিশ্বাস করিস, তাহলে তোর রূপটা একটু পরিবর্তন করতে পারিস না? রূপের যা ছিঁড়ি, ছি ছি। তোর কত বিয়ে ভাঙলো বলতো এই নিয়ে? আমার তো মনে হয় 100টার উপরে হয়ে গেছে। দেখিস দিদি, তোর আগে আমারই বিয়ে হবে, কারণ তোকে তো কোনো ছেলে পছন্দই করে না। এক তো তুই ঘর কোনো, আবার আমাকে এসেছিস শিক্ষা দিতে যে কার সাথে কিভাবে আচরণ করব। শোন দিদি, নিজের সীমায় থাক। সীমা থেকে পেরুলি না, তোর পা দুটো কেটে ফেলবো। আর এমনিতেও ওরকম কালো পায়ে আমার অত সুন্দর হাত কখনোই যাবে না। আর এই যে তুমি দুধওয়ালি, এভাবে হা করে না তাকিয়ে এখান থেকে কেটে পড়ো তো। আজ থেকে তোমার কাছ থেকে আর দুধ নেব না আমরা। শোনো দুধওয়ালি, একটা কথা সবসময় মনে রাখবে, এই পরিবারে আমার থেকে উপরে আর কেউ কথাই বলতে পারে না। তোমার ওই কুৎসিত মুখটা যেন আমি আর কোনোদিন দেখতে না পাই। ঠিক আছে টিনা, এরকম করে কথা বলতে পারলে তুমি? তোমাদের সাথে আমার কতদিনের সম্পর্ক, একটু তো দয়ামায় দেখিয়ে কথা বলতেও পারতে। আর আমারও কোনো ইচ্ছে নেই তোমাদের বাড়িতে দুধ দেবার। আমার দুধ দেবার ইচ্ছা একদম সেরে গেছে। পারলে গরুগুলো বিক্রি করে দেব, তবু আমি আর দুধ বিক্রি করব না তোমাদের এখানে। আমি গেলাম এখান থেকে, আর ঈশ্বরের কাছে সবকিছুই রেখে দিলাম। একদিনের বিচার ঈশ্বর ঠিকই করবেন। জবা দিদি, টিনার কথাই দয়া করে কষ্ট পাবেন না। ও ছোট মানুষ, কি থেকে কি বলে ফেলে সেটা নিজেও বলতে পারে না। জবা দিদি, আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না, আমরা আপনাকে বড্ড ভালোবাসি। আপনি টিনার কাছে আর দুধ দিতে যাবেন না, আমার কাছে দিয়ে তারপর চলে যাবেন। টিনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, দয়া করে ক্ষমা করে দিন। না বোন রূপা, তোমার কথায় আমি খুব খুশি হয়েছি। তবে তুমি সারা জীবন সুখে থেকো, এই প্রার্থনাই করে গেলাম। আমি আর এই বাড়িতে আসবো না বোন। যে অপমান আমাকে টিনা করলো, সেই অপমান নিয়ে এই মুখ আর দেখাবো না এই বাড়িতে। আমি চাই গো, ঈশ্বর তোমাকে সুবুদ্ধি দিক। তোমার কথা শুনে যা বুঝলাম, রূপার বোনটা না অনেক অহংকারী। তবে শুনে রেখো জবা, একটা কথা, ওই রূপার বোন টিনার না কোনো দিন ভালো হবে না। রূপ তো তারই সুন্দর হয় যার মনটা সুন্দর থাকে। এরকম রূপের প্রয়োজন নেই বাপু, যে রূপ দিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করে। এসব নিয়ে কষ্ট পেও না জবা। তুমি ওদের বাড়িতে দুধ বিক্রি করতে যাও, এত তর্ক করার দরকার নেই ওই অহংকারী মেয়ের সাথে। আমি তো মনে করি ওই বাড়ির মেয়ে রূপা অনেক অনেক গুণে ভালো। ওর গায়ের রংটা একটু চাপা হতে পারে, কিন্তু ওর চোখ মুখগুলোতে কেমন যেন একটা মায়া মায়া লাগে। মনটাও তার কত ভালো, মানুষের সাথে হেসে কথা বলে। তুমি একদম ঠিক কথাই বলেছ, রূপা মেয়েটা না আসলেই অনেক ভালো। সে যখন দেখলো তার ছোট বোন টিনা আমার সাথে দুর্ব্যবহার করছে, তখন সে এসে তার হয়ে ক্ষমা চাইলো আমার কাছে। আমি কি বলি জানো, রূপটাই সব নয়, মনটাই আসল। তবে কি জানো, বিধাতা সবাইকে সবকিছু দিয়ে পৃথিবীতে পাঠান না, কারো না কারো একটা খুঁত তো থাকে। কিন্তু টিনা নিখুঁত হওয়া সত্ত্বেও তার মনটা কত অহংকারী। সে কিসের অহংকার দেখায়? শুধু ওই রূপটারই তো অহংকার দেখায়, আর কিছুই তো নেই ওর। তবে আমার চোখে টিনার বড় বোন রূপা 1000 কোটি গুণ সুন্দরী। সেটা কি তোমায় বলা লাগে? সেটা পাড়াগাঁয়ের মানুষও জানে যে রূপার মনটা কত ভালো। আমরা পাড়াগাঁয়ের সব মহিলা, সর্বস্তরের মানুষ সব সময় রূপার জন্য প্রার্থনা করি, তার যেন একটা ভালো ঘরে বিয়ে হয় আর যেন সারা জীবন সুখে থাকে। এটা একদম তুমি ঠিক কথাই বলেছ। আমরা পাড়াগাঁয়ের মানুষেরা তাকে আশীর্বাদ ছাড়া আর কি দিতে পারবো বলো? সারাটা দিন ওই অহংকারী টিনা মেয়েটার উপর কত অত্যাচার করে, বড় বোন হলেও তাকে কোনো সম্মানটুকুও দেয় না।
দেখো তুমি, একদিন ওই অহংকারী টিনা হারে হারে একটা শিক্ষা পাবে, যেটা সে জীবনেও বলতে পারবে না। ঠিক বলছিস রে জবা, আমি ওই দিনটারই অপেক্ষায় আছি। হ্যাঁ গো রূপার বাবা, তা তোমাকে কত দিন ধরে বলছি যে রূপার তো বিয়ে হচ্ছেই না, তো রূপার জন্য তো আমার টিনাটাকে ঝুলিয়ে রাখতে পারে না বলো। তার জন্য একটা ভালো ঘরের সম্বন্ধ দেখতে আর কত বলবো তোমায়। টিনাকে আগে বিয়েটা দিয়ে দিই, বড়টার অপেক্ষায় যদি থাকতে থাকে তাহলে দেখবে আমার ছোট মেয়েটা বুড়ি হয়ে যাবে। কখন থেকে বক 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 করে যাচ্ছ? আমার কথাটা তো একটু শোনো গিন্নি। আমাদের ছোট মেয়ের জন্য একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি। পাত্র অনেক বড় লোক পরিবারের। তারা বলেছে কিছুদিনের মধ্যেই নাকি জানাবে যে কোন দিন তারা আমাদের বাড়িতে আসতে চায়। তুমি আমার ছোট মেয়ে টিনাকে বলে রেখো যে সবসময় গোছগাছ হয়ে থাকতে। বাহ বাবা বাবা, এটা তো খুবই ভালো কথা। আমার ছোট মেয়ে টিনা অনেক সুন্দরী, তাকে তো সেরকম ধনী পরিবারের মানুষই নেবে। আর আমার বড় মেয়েটার জন্য খুবই চিন্তা হয় জানো তো। আমার বড় মেয়েটার জন্য একটা গরিব দিনমজুর হলেও চলবে, কারণ কোনো ধনী ভালো ঘরের মানুষ তাকে তো নিতেই চাচ্ছে না। সেটাকে আমার চিন্তা হয় না গিন্নি, বলো তো কি করব বলো। মেয়েটার গায়ের রংটা এতটা চাপা হবে সেটা কল্পনাও করিনি কোনোদিন। এমনিতে আমার মেয়েটা তো কাজে কর্মে এক নাম্বার, কিন্তু কেউ তো তাকে নিতেই চায় না। কড়া যৌতুকের লোভ দেখালেও তো নিতে যাচ্ছে না। আমি কি বলি গিন্নি, তার কপালে যখন বিয়ে লেখা থাকবে তখন ঠিকই বিয়ে হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি এটা একদম ঠিক কথাই বলেছ, কিন্তু আগে আমার ছোট মেয়েটাকে বিদায় করি, তারপর বড় মেয়েটার কথা চিন্তা করা যাবে কোন। ঠিক আছে গিন্নি, তাহলে তুমি আমার জন্য খাবারটা বাড়ো। আমি হাত মুখগুলি ধুয়ে খাবার খাবো এখন। কেমন লাগছে রে দিদি? আমার তো খুব বড় বাড়িতে বিয়ে হতে চলেছে, সেটা শুনে নিশ্চয়ই তোর খুব কষ্ট লাগছে। শোন দিদি শোন, কষ্ট পাস না শুধু শুধু। তোর রূপ নেই, আমার রূপ আছে। তোর আর আমার মধ্যে এটাই সব থেকে বড় পার্থক্য। তাই কষ্ট পেয়ে না তোর এই কুৎসিত চেহারাটাকে আর কুৎসিত বানাস না। এটা তুই কেমন কথা বলছিস রে ছোট? তোর বড় বাড়িতে বিয়ে হবে সেটা শুনে জানিস আমি কতটা খুশি। তুই আমায় সত্যি ভুল ভাবছিস। আমি চাই তুই সবসময় খুবই সুখে থাকিস। বড় দিদিরা মায়ের মতো হয় রে, মায়ের মতো হয়। তুই সবসময় আমার ব্যাপারে ভুল ভেবে এসেছিস। আচ্ছা ওসব কথা বাদ দে রে ছোট। আচ্ছা বল, তোর কি কি লাগবে এখন? আমায় শুধু বল একবার, আমি তোর সকল ইচ্ছে পূরণ করব। আমার এই বাড়িতে আর কিছুই লাগবে না, জানো তুমি, আমার স্বামী কোটিপতি। সেই কোটিপতি বাড়িতে বিয়ে হবার পর জানো আমার কি কি হবে? আমার পা থেকে মাথা অবধি শুধু সোনা হিরে দিয়ে জড়ানো থাকবে। আমার জুতোগুলো সোনায় মুড়িয়ে দিতে বলবো। খুব ভালো হবে না দিদি? আর দেখ না দিদি, তোর কি অবস্থা, না হচ্ছে তোর একটা ভালো ঘরে বিয়ে, না হচ্ছে একটা দিনমজুরের সাথে। আচ্ছা ছোট, বিয়ে কি সব পৃথিবীতে? আরো কত কিছু করার আছে বলতো। আর ঈশ্বরের থেকে যখন আমার ডাক আসবে বিয়ের জন্য তখন ঠিকই হয়ে যাবে। এখন শুধু শুধু এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। যার সাথে আমার জড়ি লেখা আছে তার সাথে বিয়ে হবেই হবে। তুই আমার ব্যাপারে চিন্তা করিস না ছোট, তুই তোর ব্যাপারে চিন্তা কর, এতে আমি খুশি হব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। তুমি কোথায় যাবে না যাবে সেটা আমি দেখে কি করব, আমি আমার কথাই ভাবি। আচ্ছা দিদি, তাহলে তুমি একটা কাজ করে ফেলো আমার জন্য। একটু হলুদ বেসন মাখিয়ে আমার জন্য নিয়ে এসো, মুখে লাগাই। মা বলল আমাকে যে কোনো সময়ই পাত্রপক্ষ দেখতে চলে আসতে পারে। আচ্ছা আচ্ছা ছোট, তাহলে তুই এখানে থাক, আমি তোর জন্য এক্ষুনি হলুদ বেসন বেটে নিয়ে আসছি। আমার বোনটাকে যেন এই পৃথিবীর সব থেকে সুন্দরী লাগে, এতেই আমি অনেক অনেক খুশি হব রে। হয়েছে দিদি হয়েছে, আর তেলের স্বাদ জল দিয়ে মেটাতে হবে না। যাও যাও,
এখন যা বলেছি সেই কাজটা করে ফেলো। মা, আমায় একটু জল খেতে দেবে? আমি খুব দূরের অতিথি গো, আমায় একটু জল দিলে খুবই ভালো হতো। গলাটা তেষ্টায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভিক্ষে করতে করতে কখন যে 3 ক্রোশ রাস্তা পেরিয়ে এলাম সেটা টেরই পাইনি, কিন্তু আর হাঁটতে পারছি না গো। তুমি আমায় একটু তাড়াতাড়ি জল দাও, এতে খুব উপকৃত হব। ছি 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 ছি, এই নোংরা মহিলা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে শুনি? কথা নেই বার্তা নেই, একেবারে ঘরের ভেতর চলে আসলে। তোমার তো সাহস কম নয়। আর শোনো হে ভিখারি গরিব, তোমাদের মতো মানুষদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। প্রথমে বলবে একটু জল খাওয়াও, তারপর বলবে একটু ভাত দাও, তারপর বলবে একটু ঘুমোতে দাও, 2 দিন থেকে যাই। তোমাদের না ওসব আমার জানা আছে। যত চালাকি করবে দূরে গিয়ে করো, আর আমার কাছে একদম আসবে না চালাকি করার জন্য। তোমার জন্য এরকম জল আমার কাছে নেই, নোংরা জল গিয়ে খাও ডুবাই পড়ে। এটা কেমন ব্যবহার মা তোমার? তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি তো তোমার কাছে কিছু চাইনি বেশি, শুধু একটু জলই তো চেয়েছি। একটা রাস্তার কুকুরও যদি জল খাওয়ার জন্য ছটফট করে, তবু একটা মানুষ তাকে সাহায্য করে। কিন্তু আমি তো মানুষ ছিলাম, তুমি আমার সাথে এরকম করছো? কাকিমা, আসলে ছোটির কথায় কিছু মনে করবেন না। এই যে ধরুন, জল এনেছি আপনার জন্য। এই পুরো 1 ঘটি জল, এই জলটা খেলে নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে। ছোটির কথায় কিছু মনে করবেন না, ও একটু ছোট তো, তাই কি বলতে কি বলে ফেলে কিছু বুঝতে পারে না। কি হলো কাকিমা, ধরুন না জলটা। আপনাকে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে, আমি এক কাজ করি, আমার ভাগের খাবারটা আপনাকে দিয়ে দিই। আপনি জলটা খেয়ে দয়া করে একটু বসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবারটা নিয়ে আসি। না না মা, আমার যা বোঝার তা বুঝে গেছি। কে যে আমার ছেলের বউ হবে সেটা আর বোঝার দেরি নেই। আমার একমাত্র ছেলের বউকে আমি খুঁজে পেয়ে গেছি, আর কিছুর দরকার নেই। এসো মা, আমার বউকে এসো, আমার সোনা মেয়ে। এই বুড়ি, এই কাকে কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। ও আচ্ছা, বুঝেছি, তোমার ছেলেও একটা ভিখারি, তাই তো? আমার বোনকে তোমার ছেলে বিয়ে করতে চায়, তাই বলছো যে তোমার বৌমা তুমি খুঁজে পেয়ে গেছো। হা 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 হা, আমার দিদির দূর কত দূর সেটা তো বুঝতেই পারছি এখন। শেষে তুই একটা ভিখারির ছেলেকে বিয়ে করবি? ছি! তোমার বাবা নিশ্চয়ই তোমাদেরকে বলেছিলেন যে তোমার জন্য একটা কোটিপতি পরিবার থেকে সম্বন্ধ এসেছে। সেই পরিবারের ছেলের মা আমি। তোমাকে পরীক্ষা করার জন্যই এই বাড়িতে আমি এইরকম ভিক্ষুক সেজে এসেছিলাম। তোমার এরকম ব্যবহার দেখে আমার মন ভরে গেছে। আমি খুব ভাগ্যবতী যে আমার আসল বৌমাকে আমি খুঁজে পেয়েছি। আমার আসল বৌমা হলো রূপা। এই কি বলছেন আপনি কাকিমা? দয়া করে আমাকে ক্ষমা করে দিন। মানে আমি বুঝতে পারিনি যে 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 আপনি এমনটা সেজে আসবেন। আমাকে ক্ষমা করে দিন, আমি আর জীবনেও কারোর সাথে খারাপ আচরণ করব না। দয়া করুন, আমাকে ক্ষমা করে দিন। পুরো পৃথিবীটা লিখে দিলেও আমি শুধু একটা কথাই বলবো, রূপাই হবে আমার একমাত্র ছেলের বৌমা। আর রূপা আমার পুরো সম্পত্তির অর্ধেক সে একাই পাবে। আয় মা, আমার বুকে আয়, আমার ছেলের জন্য উপযুক্ত পাত্রী পেয়ে গেছি আমি। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলো তো আমায়, আমি কেমন দেখতে? আমাকে কিন্তু ঢপ মারবে না, যা সত্যি আমাকে তাই বলবে। তোমার 2টো বউর থেকে তোমার কোন বউটা সব থেকে বেশি সুন্দরী সেটাই তুমি আজ বলবে আমায়। এটা তুমি কোনো কথা বললে গিন্নি? হা 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 হা। কোথায় চাঁদ আর কোথায় মাটি, আবার পায়ের তলার মাটি। হা হা হা। তুমি হচ্ছ এই পৃথিবীর একমাত্র সুন্দরী, আর আমার বর বউ হচ্ছে
এই পৃথিবীর মধ্যে সব থেকে কুৎসিত মহিলা। শোনো ছোট বউ, বড় বউ যদি এতটাই সুন্দরী থাকতো তাহলে তোমাকে ভালোবেসে আমি বিয়ে করতাম না দ্বিতীয়বার। এইটা তুমি একদম ঠিক কথাই বলেছো। তোমার বড় বউয়ের কি রূপ, ছি ছি ছি। মাথায় একটা চুলও নেই, টাক মাথার বউ। হা 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 হা। তোমার ওই বড় বউটাকে দেখলে না একদম পেতনির মতো লাগে। হা 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 হা। আচ্ছা শোনো না গো, ওকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ না কেন এখনো? ওকে বাড়ি থেকে তাড়াচ্ছি না কারণ তোমার যে কাজকর্ম করতে কষ্ট হয়ে যাবে গিন্নি, তাই ওকে এখানে রেখে দিয়েছি। সংসারে এত কাজ কে করবে বলো? তুমি যদি করো সংসারের কোনো কাজ, সেটা আমি সহ্য করতে পারবো না, বুঝেছো? তাই ওই কালো টাকলু বউটাকে রেখে দিয়েছি যেন সংসারের সকল কাজগুলো একটা কাজের মেয়ের মতো করতে পারে। বাবা, আমার সুদর্শন স্বামীর মাথায় যে এত বুদ্ধি সেটা তো আগে জানতাম না। তবে ওকে বের করে দেওয়াই সব থেকে ভালো। এর বদলে আমাকে একটা কাজের মেয়ে এনে দিলেই তবেই সব থেকে ভালো হয়। অন্তত ওর কুৎসিত মুখটা প্রত্যেকদিন সকালে উঠে আর দেখা লাগতো না। থাকতে দাও গিন্নি, থাকতে দাও। আমাদের ভালোবাসা দেখে এমনিই দেখবে একদিন মরে যাবে। শোনো ছোট বউ, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর কাউকে নয়। ওই কুৎসিত বড় বউকে আমি দু চোখে দেখতে পারি না। একদম তুমি ঠিক কথাই বলেছ। ওকে শুধু তুমি কেন, এই পাড়াগাঁয়ের কেউই দেখতে পারে না, এতটা কুৎসিত চেহারা। ছি। আপনারা খাবেন না? রাতের খাবারের সময় তো চলে যাচ্ছে। রান্না হয়ে গিয়েছে সে কতক্ষণ হয়ে গেল। এখনো যদি না খান তাহলে তো খাবারগুলো বাসি হয়ে যাবে। আমি বলি কি, আগে দুটো আপনারা খেয়ে নিন, তারপর সারা রাত গল্প করবেন। এই যে দেখলি, পেতনির নাম মুখ দিয়ে আনতে পেতনি এখানে এসে হাজির হয়ে গেছে। তা বলি কুৎসিত বউ, দেখছো না আমরা দুজন গল্পগুজব করছি? তোমার ওই কুৎসিত হাতের খাবার না তুমি খেয়ে নাও, আমাদের এত ইচ্ছে নেই। আমরা বেশি হলে হোটেল থেকে খেয়ে চলে আসবো, তবু তোমার হাতের খাবার আমরা খাবো না। এত কুৎসিত, এসেছে আবার আধিক্যতা দেখাতে। তোমার ভালো মানুষ দেখলি না আমার গাটা জ্বলে যায়। বিধাতা, এই পৃথিবীতে যখন আমাকে পাঠিয়েছিলে তখন একটু সুন্দর করে পাঠালে তোমার কি সমস্যা হয়ে যেত? একটু রূপ দিলে তোমার তো কোনো ক্ষতি হয়ে যেত না বিধাতা। যাদেরকে তুমি রূপ দিয়েছো তাদেরকে ঢেলে দিয়েছো, আর যাদেরকে দাওনি তাদেরকে কোনো অংশেতেই দাওনি। কেন বিধাতা, কেন কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমার স্বামী আমাকে দু চোখে দেখতে পারে না। আমার দোষটা কোথায়? আমার শুধু একটাই দোষ, যে আমার মাথায় চুল নেই, আমি দেখতে কালো। এর থেকে ভালো তো আমাকে তোমার কাছে নিয়ে যাও বিধাতা। এই সংসারের কষ্ট, এই সংসারের ঘানি আর আমি টানতে পারছি না। জন্মের পর থেকে মা বাবার ভালোবাসা থেকে তো আমায় বঞ্চিতই করেছিলে বিধাতা, শেষে স্বামী সংসারটাও করতে দিলে না। এ বিধাতা, কেন আমার প্রতি তোমার এত ক্ষোভ? কিসের এত ক্ষোভ? আমি কি পাপ করেছি বলো? উত্তর দাও আমায়, উত্তর দাও বিধাতা, উত্তর দাও আমায়। এই কুৎসিত পেতনি, সকাল সকাল উঠে কার অনিষ্ট কামনা করছো শুনি? শোনো, একটা কথা বলি, যার অনিষ্টই তুমি কামনা করো না কেন, আমি শুধু একটা কথা বলবো এই সংসারে, এই এক কথাতেই তোমার এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। তাই একটু বুঝে শুনে কাজকর্মগুলো করো, বুঝেছো? পুরো রাজ্যের কাজ পড়ে আছে, সে কাজগুলো ফেলে রেখে এখানে বসে বসে ন্যাকা কান্না হচ্ছে, তাই তো? আজ আমার স্বামী কাজ থেকে ফিরুক, তাকে আমি দুটো কথা শুনিয়ে দেব। বলবো তোমার বড় বউ সবসময় আমার অনিষ্ট কামনা করে, তারপর যা করার আমার স্বামী করবে। তোমার ওই টেকো মাথার মধ্যে কিছু দিয়ে একটা আঘাত করলে না, ওই মাথাটা কুমড়োর মতো ফেটে যাবে। বোন, বিশ্বাস করো আমায়, আমি কারো অনিষ্ট কামনা কোনো দিনই করিনি, আর এখনো করছি না। আমার শুধু ঠাম্মির কথা একটু মনে পড়ছিল। তুমি তো জানোই বোন, আমার বাবা মা কেউ নেই। ছোটবেলা থেকে ঠাম্মি আমাকে মানুষ করেছে কোলে পিঠে করে, তাই ঠাম্মির কথা মনে করে
একটু কষ্ট পাচ্ছিলাম, এই আর কি। দয়া করে ওনার কাছে কিছু বলি না বোন। শোনো পেতনি, তোমার কথাই জগৎ সংসার চলবে না। এখন যা বলছি, গিয়ে তাড়াতাড়ি রান্না বান্না কাজকর্মগুলো করে ফেলো। পুকুর পাড়ে গিয়ে থালা বাসনগুলো ঘষে ঘষে ধোবে। আর শোনো, আমার অনেক কাপড় চোপড় জমা হয়ে আছে, সবগুলো যদি ভালো মতো না ধুয়েছো তো তারপর তোমার দেখাবো মজা। এখন যাও, এখানে কাকের মতো বসে না থেকে কাজ করো গিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন, আমি এখনই যাচ্ছি, সব কাজগুলো আমি করে ফেলছি গিয়ে। দয়া করে তুমি তবু ওনার কাছে কিছু বলো না বোন, তোমার দুটো পায়ে পড়ি। আমি একটা অনাথ মেয়ে, আমি যাব কোথায় স্বামীর ঘর ছেড়ে বলো? আমার ঠাম্মি আছেন যিনি, সে তো নিজেই খেতে পায় না। আমাকে তোমরা একটু দয়া করো, আমি এই সংসারে কিছুই চাই না, শুধু একবেলা খেতে দিলেই হবে। ঠিক আছে ঠিক আছে, এত ন্যাকামো করতে হবে না, এখন যাও যাও, এখন এখান থেকে দূর হয়ে যাও বলছি। আর শোনো, একটু পর আমার স্বামী আসবে খেতে, তাই খাবারটা বেড়ে তারপর কাজগুলো করে ফেলো, ঠিক আছে? ওগো, তোমায় একটা কথা বলবো বলবো করে বলতেই পারছি না। আসলে একটু ভয়ও করছে, আবার কেমন কেমন জানি লাগছে। যদি বলি না পাই আবার? তুমি যদি বলো তাহলে আমি কথাটা বলতে পারি। আহা, আমার সুন্দরী গিন্নির কি হয়েছে? বলো না গিন্নি, কি কথা? তুমি এমন কি কথা বলবে গিন্নি যে বলতে দ্বিধাবোধ করছো? তোমার কোনো ইচ্ছে কি আমি কোনোদিন অপূর্ণ রেখেছি বলো? বলে ফেলো গিন্নি, বলে ফেলো, এভাবে দ্বিধাবোধ করতে হবে না। বলছিলাম কি, তুমি তো বিয়ের পর আমাকে সবকিছুই কিনে দিলে প্রায়। আমার গলার অত বড় সোনার হার কিনে দিলে, চুড়ি কিনে দিলে, কিন্তু আমার অমন দুধে হালতা দুটো পা সবসময় খালি থাকে। তাই আমার পায়ে যদি দুটো সোনার নূপুর থাকতো তাহলে বেশ মানাতো আমায়, কিন্তু তাই না গো? তাই বলছিলাম যে আমায় কি এনে দেবে দুটো সোনার নূপুর? আমি তোমায় জোর করছি না গো, যদি তুমি চাও তাহলে এনে দিতেই পারো। এটা তুমি কোনো কথা বললে গিন্নি? তুমি যদি চাও তাহলে আমি 7 সমুদ্র পাড়ি দিতে পারি। তুমি তো সামান্য দুটো সোনার নুপুরই চেয়েছো, এটা কি তোমার থেকে বেশি নাকি? শোনো গিন্নি, আমি ধার দেনা যা হোক করে হলেও আজ তোমায় দুটো সোনার নুপুর এনে দেবই দেব। আপনি যদি অভয় দিতেন তাহলে আপনাকে একটা কথা বলতাম। কি কথা আবার বলবে শুনি তো? বলছিলাম যে ঠাম্মির কথা না আমার খুব মনে পড়ে। ঠাম্মি আমায় ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করেছিলেন। আপনি যদি আমায় অনুমতি দিতেন তাহলে কিছুদিনের জন্য ঠাম্মির কাছ থেকে ঘুরে আসতাম। আপনাকে অনুরোধ করে বলছি, কয়টা দিনের জন্য ঠাম্মির কাছে একটু আমায় যেতে দিন, তারপর আবার আমি এই বাড়িতে ফিরে আসব। শোনো তাহলে, একবারে চলে যাও। আর আমার ছোট বউ তোমাকে একদম সহ্য করতে পারছে না, তাই এই কথাটা আমি আগেই তোমাকে বলতাম, কিন্তু মানবতার খাতিরে কিছুই বলতে পারিনি এতদিন। তোমার জন্য আলগা করে খাবার দাবার আমি সংগ্রহ করতে পারছি না, তাই এখান থেকে চলে যাও, এটাই সব থেকে ভালো হয়। সারা জীবন ঠাম্মির কাছেই থেকে যেও। ও মা, এটা তুমি কেমন কথা বলছো? আমি তো শুধু ঠাম্মির কাছে কিছুদিনের জন্যই চাইতে চাচ্ছিলাম, আর তুমি আমায় বলছো যেন একবারে চলে যাই। আচ্ছা তুমি কি মানুষ বলো? তুমি আমাকে মানুষ মনে করো না? এই সংসারের জন্য যে আমি এত কিছু করলাম এতদিন, আমার নামটা কোথায় পেলাম বলো? আমার তো শুধুমাত্র ঠাম্মির কথা খুব মনে পড়ছিল, তাই বলেছিলাম। আচ্ছা তুমি যদি চাও তাহলে আমি যাব না। এই পেতনি, যাবি না কেন রে? আমার স্বামী যখন একবার বলেছে বাড়ি ছেড়ে চলে যেতে, তাহলে তোকে যেতেই হবে আজ। শোন, পোটলা পটলি গুছিয়ে বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাবি আজ। আর বাকি জীবন যদি তোকে এ বাড়ির আঙিনাতেও দেখেছি তো তোর পাগুলো আমি ভেঙে দেব। এখন বিদে হয়ে বাড়ি থেকে, তোর মতো একটা কুৎসিত বউকে আমার স্বামী বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে না। যা বলছি যা। ও আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এটাই চাইছো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমারও ইচ্ছে নেই এই বাড়িতে থাকার। আমি জঙ্গলে গিয়ে না খেতে পেয়ে মরে থাকবো, তবু তোমাদের বাড়িতে যেন না আসতে হয় আমাকে। তোমরা দুজন সারা জীবন সুখী থেকো, শান্তিতে থেকো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন কখনো দুঃখ না পাও।
তোমার বলা হয়ে গেছে, এখন এখান থেকে বিদায় হও। তোমাকে আমার ছোট বউ একদম পছন্দ করছে না। যত সব আদিক্ষেতা দেখাতে আমার এখানে চলে আসে। যাও বলছি, যাও। বাহ, আমার পথের কাঁটাকে তো আমি সরিয়ে দিয়েছি, আর আমার পরবর্তী পরিকল্পনার জন্য এখন সবকিছু জোগাড় করতে হবে। আমি যতদিন না পর্যন্ত স্বামীর এই বাড়ি ঘর সব সম্পত্তি লিখে না নিয়েছি আমার নামে, ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। আর ওই লোককে আমি কখনোই ভালোবাসি না, শুধু ভালোবাসার নাটক করে যাচ্ছি এতদিন। আমি সবকিছু নিয়ে এখান থেকে পগার পার হয়ে যাব। হা 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 হা। তারপর বুঝবে যে সৌন্দর্যের পেছনে ঘুরে তার কি অবস্থাটাই না হয়েছে, শুধু সময়ের অপেক্ষা। ওই যে একটা কথা আছে না, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। আমার মতো একটা সুন্দরী মেয়ে এই চাষের ঘরে থাকার কোনো ইচ্ছেই নেই। আমি তারপর সবকিছু লিখে যাব জমিদারের গিন্নি হতে। আমি হব জমিদারের গিন্নি, জমিদারের। হা 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 হা। এসব কি সত্যি যা শুনছি আমি? তুমি এই বাড়ি বন্ধক রেখে আমার জন্য নূপুর এনেছিলে সোনার, এটা কি সত্যি? তাড়াতাড়ি বলো আমায়। তুমি আমার সাথে প্রতারণা কিভাবে করতে পারলে এত বড়? তোমার এখন অসুস্থ শরীর, তোমার সাথে আর আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি থাকো তোমার মতো, আমি তোমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি। তুমি এখন অসুস্থ হয়ে গেছো, তোমার সেবা যত্ন করে আমি আমার নিজের জীবনটা শেষ করতে পারবো না। গিন্নি, এটা তুমি কি বলছো বলো তো? তোমায় আমি এত ভালোবেসেছি সারা জীবন, তোমার কথা মতো আমার অত ভালো বড় বউকে তাড়িয়ে দিয়েছি পর্যন্ত, শুধু তোমার কথা ভেবে, তোমার সুখের কথা ভেবে। এখন তুমি আমার এই অসুস্থতায় আমাকে ছেড়ে চলে যাচ্ছ গিন্নি। হায় রে জীবন, আমি এতদিন মিথ্যে মরীচিকার পেছনে ছুটেছি, শুধু তোমার পেছনেই ছুটেছি। আমি জানতাম না যে তুমি আমার সাথে অভিনয়ে সংসার করছিলে এতদিন। চলে যাও, তুমি চলে যাও, আমাকে তোমার দরকার নেই, আর তোমাকেও আমার দরকার নেই। তুমি হচ্ছ সুবিধাভোগী। যখন আমি সুস্থ ছিলাম, আমার টাকা পয়সা ছিল, তখন তুমি আমার সাথে খুব ভালোই ছিলে। এখন আমার কিছুই নেই, তাই আমাকে ছেড়ে চলে যাচ্ছ আজ। আমি তোমার সাথে থাকলে আমার জীবনটাই শুধু নষ্ট হবে, আর কিছুই নয়। পাশের গ্রামের জমিদার আমাকে সম্বন্ধ পাঠিয়েছিল, আমি ওনাকে গিয়ে এখন বিয়ে করে নেব। তুমি এখন মরে যাবে নাকি বেঁচে থাকবে, এত কিছু দেখার আমার সময় নেই। আমি আমার মতো কেটে পড়ছি বাপু। তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলে? তুমি আমার জীবনটাকে শেষ করে দিতে পারলে? ঠিক আছে, জানি এগুলো আমার নিজেরই পাপের শাস্তি, ঈশ্বর আমাকে ভোগাচ্ছেন। আর কত কান্না করবি রে বাচ্চা, এখন নিজের স্বামীর ঘরে ফিরে যা, আর রাগ করে থাকিস না। আজ ছটা মাস হয়ে গেল, আমিও এখন অক্কা পাবো মনে হয়। আমারও সময় ঘনিয়ে এসেছে। আমি যদি মরে যাই তাহলে তোকে দেখবে কে বল? ছোটবেলায় তোর মা বাবা আমার কাছে রেখে মরে গেল, সেই পর থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোকে বিয়ে দিয়েছি। আর স্বামীর ওপর রাগ করে থাকিস না রে, চলে যা না। আমি কিভাবে চলে যাই বলো তো ঠাম্মি? সে আর তার বউ মিলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কোন মুখ নিয়ে আমি তার কাছে যাব তুমিই বলো? আমি কুৎসিত, আমার মাথায় চুল নেই বলে আমাকে সারা জীবন তিনি অপমান করেছেন। অপমানের ভাত খাবার থেকে মৃত্যুই সব থেকে শ্রেয়, মৃত্যুই সব থেকে ভালো, জানো তো ঠাম্মি? আমি কোথাও যেতে চাই না ঠাম্মি, কোথাও না। আমি তোমার সাথে বাকি জীবনটা থাকতে চাই। আমি মরে গেলেও আর ওখানে যাব না। আমি যদি এখানে যাই তাহলে ওনার বউকে নিয়ে আমাকে মেরে ফেলবে। তবে আমার না মনটা খুব ডাকছে, জানি না কেন মনে হচ্ছে কোনো কিছুই ঠিক নেই। তবে ডাকলে কি হবে? আমার মন তো আর মন নয়, এটা এখন পাথরে পরিণত হয়েছে। এখন ডাকলে ভালো হয়, আর ভালো ডাকলে হয়।
আমি তোর ঠাম্মি, তোর কখনোই খারাপ চাইবো না রে। তুই যা না তোর স্বামীর বাড়িতে গিয়ে দেখ, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তুই আবার চলে আসিস। আর যদি দেখিস কোনো সমস্যা হয়েছে, স্বামীকে নিয়ে ভালো থাকিস। আমি তোর ঠাম্মি, বড়দের কথা একটু হলেও শুনতে হয় রে। যা না, যা। তুমি এসেছো গিন্নি, এসেছো তুমি? কেন আবার ফিরে এলে গিন্নি, কেন? আমাকে মরতে দিতে এটাই সব থেকে ভালো হতো। আমার পাপের শাস্তি আমাকে পেতে দাও গিন্নি। এই পাপীর মুখ দেখলে তোমার অন্যায় হবে গিন্নি, অন্যায় হবে। চলে যাও গিন্নি, চলে যাও। এইসব তুমি কি কথা বলছো? তুমি আমার স্বামী, আমি স্বামীকে ছেড়ে কোথায় যাব বলো? তোমার এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না গো, পারবো না। আমি তোমাকে তখনই ক্ষমা করে দিয়েছি, আর আমার স্বামীকে আমি কখনো না ক্ষমা করে থাকতে পারি বলো? তোমায় যে আমি ভালোবাসি। বিয়ের সময় প্রতিজ্ঞা করে তোমায় বিয়ে করেছিলাম যে যে অবস্থাতেই আমার স্বামী থাকুক না কেন আমি তার সঙ্গ ছাড়বো না। এখন কিভাবে ওই প্রতিজ্ঞা আমি ভুলে যাই বলো? কিভাবে ছেড়ে যাই তোমায়? গিন্নি, গিন্নি, তোমাকে আমি চিনতে পারিনি গিন্নি, চিনতে পারিনি। আমি হিরে চিনতে ভুল করেছি গিন্নি। আমি মিথ্যে মরীচিকার পেছনে ঘুরে নিজের জীবনটা শেষ করেছি। তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছু করার নেই গিন্নি। আমাকে ক্ষমা করে দাও গিন্নি, ক্ষমা করে দাও। আমি তোমার আগেই ক্ষমা করে দিয়েছি গো। চলো, আমার সোনার নাকফুলটা বিক্রি করে তোমার চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি। তোমার শরীর তো খুবই খারাপ। আমি শুধু চাই তোমার সাথে থাকতে, সারা জীবন তোমার পাশে থাকতে, আর কিছুই নয়। তোমায় আমি কথা দিলাম, তোমায় ছেড়ে আমি কোনো দিন যাব না, কোনো দিন না।